ওকে ভিউয়ার্স, ওয়ান্স এগেইন আমি নোবেল শাহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল 2010 এ। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেল এর বিভিন্ন অপশনসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এবং এখানে আমরা আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমটি হচ্ছে এন্টার অ্যান্ড রিভাইজ ডেটা। কিভাবে আমরা এক্সেল শিটে ডেটা এন্টার করতে পারি এবং কিভাবে আমরা ডেটাকে রিভাইজ করতে পারি। অ্যান্ড নাম্বার 2, মুভ ডেটা উইদিন এ ওয়ার্কবুক। কিভাবে ডেটাকে আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে মুভ করতে পারি উইদিন এ ওয়ার্কবুক। এটা অ্যাকচুয়ালি উইদিন এ শিট হতে পারে, উইদিন এ ওয়ার্কবুক হতে পারে, উইদিন ডিফারেন্ট ওয়ার্কবুকও হতে পারে। তো আমরা এগুলো দেখবো। দেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডেটা, এটা অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আলোচনা করেছিলাম, হাউ টু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এ ডেটা। এগেইন এখানেও আমাদের সেই অপশনটা আছে, আমরা আরেকবার একটু দেখে নেব। কারেক্ট অ্যান্ড এক্সপান্ড আপন ওয়ার্কশিট ডেটা, কিভাবে কারেক্ট করতে হয় বা এক্সপান্ড করতে হয় ওয়ার্কশিট ডেটাকে, সেটা আমরা দেখে নিব। অ্যান্ড দেন ডিফাইন এক্সেল টেবিলস, কিভাবে এক্সেল টেবিলস ডিফাইন করতে হয়। এক্সেলের যে ডেটাগুলো আছে, যে ডেটাগুলো আমরা ইনসার্ট করব, সেগুলোকে নিয়ে কিভাবে টেবিল তৈরি করা যায়, কেমন। দেন আমরা আরেকটি জিনিস দেখবো, সেটা হচ্ছে ফ্রিজিং রো অ্যান্ড কলাম টাইলস, কিভাবে কোনো একটা রোকে বা কলামকে ফ্রিজ করা যায়। ওকে, আচ্ছা, তো আমরা একটু একটু করে শুরু করি। আমরা একটু তাহলে এক্সেলে চলে যাই। ওকে, সো এন্টারিং ডেটা ইন এক্সেল ইজ রিয়েলি সিম্পল। জাস্ট আপনি যে সেলটাতে ডেটা এন্টার করতে চান সেই সেলটাতে আপনি কার্সরটা নিয়ে যাবেন, অথবা আপনি কিবোর্ডের অ্যারো দিয়েও মুভ করতে পারেন। হ্যাঁ, তো যারা বিগিনার তাদের জন্য বলছি, যদি আপনার কার্সরটা ব্লিঙ্ক করে কোনো সেলের ভিতরে, ডাবল ক্লিক করলে দেখবেন যে সেলের ভিতরে কার্সরটা ব্লিঙ্ক করবে। ওকে, যখনই আপনি কোনো সেলে ডাবল ক্লিক করবেন তখন কার্সরটা সেলের ভিতরে ব্লিঙ্ক করবে। এই অবস্থায় আপনি চাইলে ওখানে লিখতে পারেন, অথবা আপনি চাইলে ওখান থেকে আবার অন্য জায়গায়ও মুভ করতে পারেন। তো মুভ করার জন্য আমরা মাউসও ব্যবহার করতে পারি, আমরা চাইলে কিবোর্ডও ব্যবহার করতে পারি। কিবোর্ডের যে অ্যারোগুলো আছে, রাইট অ্যারো, লেফট অ্যারো, টপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো, এগুলো দিয়ে আমরা উপর নিচ ডান বাম করতে পারি। ঠিক আছে, ওকে। সো আমরা যদি ডেটা এন্টার করতে চাই, ফর এক্সাম্পল আমি কোথায় ডেটা এন্টার করব, সেটার জন্য আমাকে আগে সেই সেলটাতে যেতে হবে। সে আমি এখানে যাচ্ছি A2 তে, A2। ওকে, এখানে গিয়ে লিখলাম আমি সে হয়তোবা ডেট, এভাবে টাইপ করলাম ডেট। এন্ড দেন পরের কলামে আসলাম। আমরা পরের কলামে এসে এখানে আমি কোন একটা কলাম হেডিং দিতে যাচ্ছি, এরকম সে নেম। ওকে, সো এইভাবে চাইলে আমরা ডেটা এন্টার করতে পারি। ওকে, ডেটা যখন আপনার এন্টার করা শেষ হয়ে যাবে, আপনি এন্টার প্রেস করলে আপনি সেই সেল থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে আপনি নিচের সেলটাতে চলে আসবেন। ওকে, আচ্ছা, এখন কোনো কারণে যদি আপনার ডেটা এডিট করার প্রয়োজন পড়ে, যে আপনি হয়তোবা ডেট বানানটা ভুল হয়েছে বা নেম বানানটা ভুল হয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে, আবার সেই সেলটাতে যেতে হবে। সেলটাতে গিয়ে আমরা কয়েকভাবে এটাকে পরিবর্তন করতে পারি। নাম্বার 1, যদি এমন হয় যে এটা যা লেখা আছে পুরোটাই পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নেম কথাটা না থেকে এখানে অন্য কিছু থাকবে। আমি আরেকটু জুম করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। নেম কথাটা না থেকে এখানে অন্য কিছু হবে, মানে রিপ্লেস হবে, অ্যাড হবে না, রিপ্লেস হবে। তাহলে আমরা সিম্পলি লিখলেই হবে। সেলটাতে যাব এবং আমি সেল লিখলাম এখানে আইটেম, তাহলে নেম কথাটা চলে গেল, আইটেম কথাটা আসলো। এখন আমরা যদি চাই যে আইটেমের সাথে এস কথাটা যুক্ত করব, আইটেমস, সেক্ষেত্রে আমরা সেলটাতে গিয়ে আমরা কয়েকভাবে করতে পারি। নাম্বার 1, আমরা সেলটাতে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে আমরা কার্সর দেখব যে ব্লিঙ্ক করছে, আমি সিম্পলি এস লিখে এন্টার প্রেস করতে পারি। ঠিক আছে, অথবা আমি চাইলে ওই সেলটাতে গিয়ে কিবোর্ড থেকে F2 ফাংশন কি F2 ব্যবহার করতে পারি, F2। ওকে, F2 প্রেস করলে আমার কাছে কার্সর ব্লিঙ্ক করবে এবং আমরা ওই রিনেম করার অপশনটা পেয়ে যাব। আমি কেটে আবার এটাকে আইটেম করে দিলাম। ঠিক আছে, অথবা
আমরা চাইলে সেলটাতে যাওয়ার পর সেলটাতে যেতে হবে, আমাকে মনে রাখবেন সেলটাতে গিয়ে আমরা চাইলে আমাদের ফর্মুলা বারেও সেটাকে চেঞ্জ করতে পারি। দেখবেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টেক্সট যেগুলো আমরা এখানে লিখছি আমাদের সেলগুলোতে, আপনি যখনই সেই সেলে যাবেন সেটা কিন্তু আপনার ফর্মুলা বারে শো করে। কেমন? তো ফর্মুলা বারে গিয়ে আমরা ক্লিক করে আমি এখানে লিখলাম এস, লিখে বললাম এন্টার। ঠিক আছে, চাইলে আমরা এভাবে কি কয়েকভাবে এটাকে চাইলে পরিবর্তন করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা চাই যে আমরা কোনো কিছু কপি করব, কপি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিব, কেমন? সেক্ষেত্রে আমরা যেই সেলটাকে কপি করতে চাই সেই সেলে যাব, সেলে গিয়ে আমি রাইট ক্লিক করে কপি করতে পারি, ওই সেলে রাইট ক্লিক করে কপি করতে পারি, কেমন? অথবা আমি চাইলে আমাদের যে হোম ট্যাবটা আছে, হোম ট্যাবের আন্ডারেও কপি আছে, আমি সেখান থেকে কপি করতে পারি, অথবা আমি চাইলে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। সো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি। দেখেন ওয়ার্ডের সাথে এক্সেলের ডিফারেন্সটা অনেক জায়গায় ডিফারেন্স আছে, এটা একটা ডিফারেন্স। দেখেন যখনই আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করছি তখন ওই সেলটার চারিদিকে একটা ব্লিঙ্ক করছে, কেমন? ব্লিঙ্ক করছে। তো এর মানে হচ্ছে যে এই সেলটা আমরা কপি করেছি, এটা ইন্ডিকেট করছে যে সেলটা আমরা কপি করেছি। নাও আপনি যেখানে পেস্ট করতে চান সেখানে গিয়ে, ফর এক্সাম্পল আমি D2 তে গেলাম, D2 তে গিয়ে রাইট ক্লিক করে বললাম হ্যাঁ পেস্ট। দেখেন এখানে পেস্টের আবার বিভিন্ন রকম অপশন আছে যে আপনি কি পেস্ট করবেন। সে আমি এখানে শুধু পেস্ট যে আইকনটা আছে ওখানে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। ওকে, আমরা সে আইটেমটাকে কপি করছি, আইটেমটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড দেন আমি সে F2 তে গিয়ে এটাকে কন্ট্রোল ভি দিয়ে, এবার আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করলাম কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। আমরা চাইলে এভাবেও পেস্ট করতে পারি। ঠিক আছে, দেখবেন আপনি যে সেলটাকে কপি করেছেন স্টিল ওই সেলটা কিন্তু এখনো ব্লিঙ্ক করছে। ঠিক আছে, তো আমি মনে করেন আরেকটা সেলে গিয়ে যদি কন্ট্রোল ভি দেই, দেখবেন যে ওই একই জিনিস আবারও পেস্ট হচ্ছে। কি বোঝা যাচ্ছে? তো এখন যদি আমরা এই ব্লিঙ্কিংটা সরাতে চাই, ব্লিঙ্কিংটা রাখতে না চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে আমাদের যে ইএসসি কিটা আছে, এসকেপ কিটা, একদম টপ লেফট কর্নারের যে কিটা, কেমন? ওই কিটাকে যদি আমরা প্রেস করি তাহলে দেখব যে ব্লিঙ্কিংটা চলে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে একটা শীটের কোনো একটা ডেটাকে আমরা কপি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে নিতে পারি, বোঝা গেল তো? আচ্ছা, যদি আমরা চাই যে আমরা এই পুরো জিনিসটা ডেট আইটেমস, ডেট এবং আইটেমস, এখানে যে 2 নম্বর রোটা আছে, এই পুরো রোটা আমরা যতটুকু টেক্সট আছে, এই রোর যতটুকু টেক্সট আছে পুরো টেক্সটগুলোকে আমরা কপি করে অন্য একটা জায়গায় নিয়ে যাব, অন্য কোনো শীটে, কেমন? তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা দেখেন প্রথম সেলটাতে আমরা যাব, কেমন? শিফট ধরে আমি রাইট অ্যারোটাকে প্রেস করতে থাকবো, এই পর্যন্ত করলাম। ক্লিয়ার? তাহলে এই পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা কপি করে যেখানে নিয়ে পেস্ট করতে চাই সেখানে নিয়ে পেস্ট করতে পারবো। এখন যদি আপনার মনে হয় যে এখানে কিছু কিছু সেল ফাঁকা আছে, আমি এগুলোকে কপি করব না, তাহলে আপনি কি করতে পারেন, কন্ট্রোল প্রেস করতে পারেন, কন্ট্রোল চেপে ধরে আপনি যেটাকে সিলেক্ট করতে চান সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি এটাকে অন্য জায়গায় নিয়ে পেস্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা 10 নম্বর রোতে এটাকে পেস্ট করি, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, দেখেন 4টার উপরেই কিন্তু ব্লিঙ্ক হচ্ছে যে 4টা জিনিস আমরা কপি করেছি, কেমন? এন্ড দেন 10 নম্বর রোতে এসে এটাকে আমি পেস্ট করলাম। ওকে, এখন দেখেন যখন আমরা পেস্ট করেছি তখন কিন্তু তারা পাশাপাশি চলে আসছে, ওই গ্যাপগুলো কিন্তু নেয়নি। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু যদি আমরা এইভাবে নেই, শিফট ধরে যদি আমরা এটাকে সিলেক্ট করি, শিফট ধরে অ্যারো প্রেস করে করে আমি যদি পুরোটাকে সিলেক্ট করি এবং এটাকে যদি আমি কপি করে 12 নম্বর রোতে নিয়ে এসে পেস্ট করি, দেখেন এখন কিন্তু গ্যাপগুলো রয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে ডিফারেন্সটা কোথায়? ওকে, আচ্ছা, আপনি আরেকভাবেও চাইলে রোকে সিলেক্ট করে কপি করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো একটা রোকে সিলেক্ট করতে বা কলামকে সিলেক্ট করতে কিভাবে করতে হয় সেটা গত ক্লাসে আমরা শিখেছিলাম, কেমন? রোর যে নাম্বারটা আছে সেই নাম্বারের উপরে যখন যাবেন দেখবেন মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে একটা অ্যারো শেপ নিবে, কেমন? একটা বোল্ড অ্যারো শেপ নিবে, এটাকে আপনি ক্লিক করলেই দেখবেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে।
বাট দ্য প্রবলেম ইজ যে যখনই আমরা এটাকে সিলেক্ট করছি তখন কিন্তু পুরো রো সিলেক্ট হয়ে যাচ্ছে একদম ওই এক্সএফ ডি পর্যন্ত, একদম শেষ কলামটা পর্যন্ত। ঠিক আছে, তো সাধারণ স্বাভাবিকভাবে আপনি হয়তো এরকম চাইবেন না যে যতটুকু আছে আপনি চাইবেন ততটুকুই কপি করতে। তাহলে কিভাবে ততটুকু কপি করতে হবে, ক্লিয়ার তো নাকি? ওকে, আচ্ছা, তো এবার আমরা দেখি যে কিভাবে আমরা এটাকে কপি করে আমরা অন্য কোনো শীটে নিয়ে যেতে পারি। এটা তো আমাদের এই শীটটাতেই, সেম শীটটাতে থাকলো, আমি অন্য একটা শীটে নিয়ে যাই। তার জন্য আমি একটু শীটের নামগুলো একটু পরিবর্তন করে নিই। সে এই শীটটার নাম দিলাম আমরা জানুয়ারি। এটা গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে শীট নেম পরিবর্তন করতে হয়। আমি এই শীটটার নাম দিলাম ফেব্রুয়ারি, এন্ড দেন শীটটার কালার চেঞ্জ করে নিচ্ছি আমি, যাতে করে একটু বুঝতে সুবিধা হয়। ট্যাব কালার সে এটা নিলাম হচ্ছে ব্লু, and then এটা নিলাম হচ্ছে সে গ্রিন। ওকে, সো আমরা এখান থেকে চাচ্ছি যে ডেট, আইটেমস, আমি কন্ট্রোল প্রেস করে যেগুলো যেগুলো নিতে চাই সেগুলোকে আমি সিলেক্ট করছি। কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন, ছাড়বেন না, এবং মাউসকে ক্লিক করবেন যেই যেই সেলটাকে আপনি কপি করতে চান। কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড দেন আমি ফেব্রুয়ারি শীটে যাচ্ছি। ফেব্রুয়ারি শীটে গিয়ে আমি এখানে সে 4 নাম্বার রোতে আমি এটাকে পেস্ট করছি। ওকে, সো আপনাদের কাছে যদি আপনাদের কাছে আমি এখন একটা কোশ্চেন করি এরকম যে আমি জানুয়ারি শীটে যখন আসছি তখন এটা এত বড় করে দেখাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারি শীটে এত বড় করে দেখাচ্ছে না কেন? দিস ইজ বিকজ অফ জুম। কেমন, আমাদের প্রথম শীটে আমরা জুমটাকে বাড়িয়ে 230% করেছি, কিন্তু আমার সেকেন্ড শীটটাতে জুমটা কিন্তু 100%। ওকে, বোঝা গেল তো? আচ্ছা, সো এইভাবে চাইলে আমরা একটা আইটেমকে কপি করে একই শীটের মধ্যে নিতে পারি, অথবা অন্য শীটেও চাইলে আমরা কপি করে নিতে পারি। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা মনে আছে নিশ্চয়ই মুভ অর কপি শীট অপশনসটা দেখেছিলাম, কিভাবে একটা শীটকেই কপি করে নিয়ে চলে যাওয়া যায়। তো এটা কখন আপনার প্রয়োজন পড়তে পারে? এটা এমন একটা সময় প্রয়োজন পড়তে পারে যখন একই শীটে মানে ম্যাক্সিমাম জিনিসগুলো সেম থাকবে। ফর এক্সাম্পল, আপনার কলাম হেডিং গুলো হয়তোবা প্রত্যেকটা শীটেই সেম। জানুয়ারি মাসে আপনি কি কি খরচ করেছেন ওটার যদি একটা তালিকা আপনি করেন, তাহলে ফেব্রুয়ারি মাসেও তো ঠিক ওই রকমই হবে, বা মার্চ মাসেও তো ঠিক ওই রকমই হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা পুরো শীটকে কপি করে নিয়ে চলে যেতে পারি। তাহলে আলাদা করে আর আমাকে এইভাবে মানে সিলেক্ট করে করে কপি করার প্রয়োজন নেই। যখন আমরা ওটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাব, মানে অন্য একটা শীটের আশেপাশে নিয়ে যাব, তখন শীটটার নামটা শুধু পরিবর্তন করে দেব এবং ভিতরের যে কন্টেন্টস গুলো থাকবে সেগুলোকে পরিবর্তন করব, কিন্তু আমার স্ট্রাকচারটা কিন্তু সেম থেকে গেল। ঠিক আছে, তো এই ধরনের সিচুয়েশনে আমরা চাইলে পুরো শীটকে কপি করে নিয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, আরো কিছু বেসিক জিনিস আমরা একটু আলোচনা করে নিই। ফর এক্সাম্পল, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কয়টা শীট দেখাচ্ছে, নিচে 3টা। কেমন, এটা গত ক্লাসে আমরা বলেছি যে বাই ডিফল্ট আমাদের এক্সেলের শীট কয়টা থাকে, 3টা, কিন্তু আমরা চাইলে এইটাকে, এই নাম্বারটাকে চাইলে পরিবর্তন করতে পারি। এন্ড নাম্বার 2, আমরা দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট আমার ফন্ট নেম দেখাচ্ছে ক্যালিব্রি এবং ফন্ট সাইজ দেখাচ্ছে 11। কেমন, আমি চাইলে এটাকেও পরিবর্তন করতে পারি যে ডিফল্ট আমার কি ফন্ট হবে বা ডিফল্ট কতটুকু সাইজ হবে। ফর এক্সাম্পল, আপনি হয়তোবা এখানে আমি যে ফেব্রুয়ারি শীটটাতে আসছি দেখেন, এটা যদি আপনার 11 সাইজ হয় এবং ক্যালিব্রি ফন্ট হয় এবং জুমটা যদি আপনার 100% হয়, তখন এটা এরকম দেখাবে, যেটা হয়তো আপনার কাছে ছোট মনে হতে পারে। ঠিক কিনা? সো আপনি উইদাউট ইনক্রিজিং জুম, আপনি জুমকে না বাড়িয়েই চাইলে আপনি চাইলে ফন্টের সাইজ বাড়িয়ে নিতে পারেন, সিস্টেম থেকে আপনি সেটা করতে পারেন। মানে নরমালি আমরা ফন্ট সাইজ বাড়াতে কি করি, যে যতটুকুকে আমরা ফন্ট সাইজ বাড়াতে চাই ততটুকুকে সিলেক্ট করে তারপর আমরা ফন্ট সাইজটা নির্ধারণ করি। কিন্তু আমরা চাইলে এক্সেলের অপশনস থেকেই সেটা করতে পারি যে বাই ডিফল্ট সাইজই হবে ওটা 14, 15, 16, 20 আমি যেটা নির্ধারণ করে দেব। বা শীট যতগুলো আমরা চাই যে বাই ডিফল্ট 10টা শীট আসবে বা 5টা শীট আসবে, এরকম চাইলে আমরা করতে পারি। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়, ফাইল ট্যাবে, দেন আমরা চলে যাব অপশনসে। তো মনে রাখবেন এগুলো আসলে অপশনস রিলেটেড ব্যাপার, তো এই জন্য এই অপশনসটাকেই মাথায় রাখবেন যে সবসময় আমাদেরকে এগুলো অপশনসে এসে করতে হবে। এন্ড নাও এখান থেকে আমরা একটু দেখে নিই আমাদের যে জেনারেল সেকশনটা আছে, এখানেই দেখেন নিচে বলা আছে ডান দিকে সেকেন্ড রোতে,
সেটা হচ্ছে when creating new workbooks, যখন নতুন ওয়ার্কবুকস ক্রিয়েট করা হবে ইউজ দিস ফন্ট। কি ফন্ট ব্যবহার করবে? দেখেন এখানে বলা আছে কি বডি ফন্ট। তারপরে এখানে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে বহু রকমের ফন্ট আছে, ঠিক কি না? তো আমি এখান থেকে সে মনে করেন আমি এখান থেকে টি সেকশনে আমি নিচ্ছি টাইমস নিউ রোমান নিলাম, টি সেকশন থেকে টাইমস নিউ রোমানটা সিলেক্ট করলাম। এন্ড দেন ফন্ট সাইজটা কি হবে? আমি বললাম যে ওকে ফন্ট সাইজটা আমি চাচ্ছি 16 হোক, 16, ঠিক আছে। দেন বলছে ডিফল্ট ভিউ ফর নিউ শিটস কি হবে? নরমাল ভিউ নাকি পেজ ব্রেক হবে না পেজ লেআউট ভিউ? এখানে একটু বলে রাখি এক্সেলের 3টা ভিউ থাকে, একটা হচ্ছে নরমাল, একটা পেজ ব্রেক আর একটা হচ্ছে পেজ লেআউট। তো আপনি চাইলে নরমাল ভিউ রাখতে পারেন, চাইলে বাকি দুটাও সিলেক্ট করতে পারেন, ওকে। আচ্ছা, দেন আমাদেরকে বলছে যে ইনক্লুড দিস মেনি শিটস, ওই যে কয়টা শিট? 3টা। বাই ডিফল্ট কয়টা? এখানে 3টা দেখাচ্ছে, আমি এটাকে সে বললাম যে 5টা হবে, ওকে। এন্ড দেন বলছি ইউজার নেমটা কি হবে? আপনি যদি ফাইল সেভ করেন তাহলে অথর নেমটা কি দেখাবে? আমরা যখন ফাইল সেভ করব তখন ওর প্রপার্টিসে গেলে অথর নেমটা কি দেখাবে? আমি বললাম সে এটার নাম হবে ট্রেইনার, ঠিক আছে। এন্ড দেন আমরা বললাম ওকে, তো ওকে দিয়ে বেরিয়ে আসবেন। তো এটা যখনই আপনি এটাকে ওকে ওকে করে বেরিয়ে আসবেন তখন কিন্তু সাথে সাথে এটার ইফেক্ট আপনি দেখতে পাবেন না। এটার ইফেক্টটা আপনি তখনই বুঝবেন যখন এক্সেলটাকে এক্সিট করবেন এবং আপনি আবার নতুন করে এক্সেলটাকে ওপেন করবেন। ক্লিয়ার? আচ্ছা, তার জন্য আমরা এক্সেলটাকে এক্সিট করছি, একেবারেই পার্মানেন্টলি ক্লোজ করে দিচ্ছি। বলছি সেভ করব কিনা, আমি সেভ করব না, আমি বললাম যে ডু নট সেভ, ঠিক আছে। এন্ড দেন আমরা যে এক্সেলটাকে আবার রিওপেন করি, দেখেন এখন আমরা ওই উপরে খেয়াল করেন আমাদের যে ফন্টটা কিন্তু এখন টাইমস নিউ রোমান এবং আমাদের সাইজ কিন্তু 16 এবং নিচে দেখেন শীট কিন্তু 5টা। ক্লিয়ার? বোঝা গেল? তো এভাবে চাইলে ডিফল্ট যে সেটিংস গুলো আছে সেগুলোকে আমরা চাইলে আমাদের মতো করে পরিবর্তন করতে পারি। এছাড়া আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম যে কিভাবে ডিফল্ট সেভিং লোকেশন চেঞ্জ করতে হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ আমি যদি আমি এখানে কিছু লিখে নিই, দিস ইজ টেস্ট, এরকম কিছু একটা লিখলাম। নাও আমি যদি কন্ট্রোল এস প্রেস করি বা আমি যদি এখান থেকে ফাইলে গিয়ে সেভে ক্লিক করি তাহলে কি হবে? সেভ অ্যাজ উইন্ডোটা আসবে, ঠিক কি না? সেভ অ্যাজ উইন্ডোটা যখন আসছে তখন দেখছেন আমার ডিফল্ট লোকেশন দেখাচ্ছে লাইব্রেরিজ ডকুমেন্টস, অ্যাড্রেস বারে দেখাচ্ছে কি লাইব্রেরিজ ডকুমেন্টস। অর্থাৎ আমরা সেভ করলে এটা কোথায় গিয়ে সেভ হবে? লাইব্রেরির ভিতরে ডকুমেন্টসের ভিতরে গিয়ে সেভ হবে। বাট আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটা কম্পিউটার, আমি চাচ্ছি এটা সে ই ড্রাইভে রাইট ক্লিক করে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে এটার নাম দিলাম হচ্ছে R28 CF ব্যাচ, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে বা ওর ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, সে ফর এক্সাম্পল আমি এটার নাম দিলাম হচ্ছে এক্সেল, ওকে। তাহলে আমি চাচ্ছি যে অলওয়েজ যখনই আমি এটা কন্ট্রোল এস প্রেস করব তখন এটা যেন উপরে এই সেভ অ্যাজ এর এই যে অ্যাড্রেস বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেন সেই লোকেশনটা দেখায় যেই লোকেশনটা আমরা চুজ করব, ওকে। তো তার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? ফাইলে, এন্ড দেন আমরা চলে যাব অপশনসে, দেন এখান থেকে আমরা চলে যাব সেভে এবং এখান থেকে দেখেন আমাদের সেভিং লোকেশনটা আমাদেরকে চুজ করতে বলছে যে এটা কোথায় সেভ হবে। কেমন? দেখেন এখানে বলা আছে ডিফল্ট ফাইল লোকেশন আছে সি ড্রাইভে, ইউজার্স এর মধ্যে, অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে, ডকুমেন্টস এর মধ্যে, ঠিক আছে। বাট দেয়ার ইজ নো ব্রাউজ অপশন, এখানে কিন্তু কোনো ব্রাউজ অপশন নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে পাঠটা হাতে লিখে দিতে হবে, ঠিক কি না? টাইপ করতে হবে। তো টাইপ করার জন্য একটু দেখেন আমি কিভাবে যাচ্ছি যাতে করে ভুল না হয়। তার জন্য আপনি আপনার ওই লোকেশনটাতে যেতে পারেন। কিভাবে যাবেন? কম্পিউটারে গেলাম আমরা, কোথায়? ই ড্রাইভের ভেতরে R28 CF ব্যাচের ভেতরে আমি চাচ্ছি এক্সেল ফোল্ডারের ভিতরে সেভ হবে, ঠিক কি না? এর ভিতরে ঢুকলাম, দেখেন ঢুকলাম, আমি ঢোকার পর অ্যাড্রেস বারে যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে দেখবেন পুরো পাঠটা শো করবে, ওকে। দেখেন পুরো পাঠটা কিন্তু শো করছে, E:/R28 CF batch/Excel, এটাই হচ্ছে পাথ,
ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারি, নিয়ে আমরা এখানে এসে এই ডিফল্ট ফাইল লোকেশনের এখানে আমরা এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আপনি চাইলে এটা হাতেও টাইপ করতে পারতেন, বাট হাতে টাইপ করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, তো যার কারণে কপি পেস্ট করাটাই বেটার। ওকে, এন্ড দেন আমরা ওকে বলে বেরিয়ে আসছি। আচ্ছা, আমি আবারও এটাকে বন্ধ করে নিচ্ছি, ডু নট সেভ, এন্ড দেন আমরা এক্সেলটাকে আবার ওপেন করছি। নাও আমি যদি কিছু একটা লিখে এটাকে সেভ দেই, কন্ট্রোল এস দেই, দেখেন এখন আমার সেভিং লোকেশনটা কিন্তু যেটা আমরা চুজ করেছি সেটা R28 CF ব্যাচ এক্সেল কোথায় আছে দেখেন, এখানে পুরো পার্টটা যদি আমরা দেখি E://R28 CF ব্যাচ \excel। ওকে, so this is very important for our exam, remember, okay, এটা খুব 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 ইম্পর্টেন্ট যে কিভাবে আমাদের ডিফল্ট সেভিং লোকেশনটাকে সেট করা যায় বা চেঞ্জ করা যায়। ওকে, ব্রাউজিং না করে, হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি, আমরা যখন কন্ট্রোল এস দিব তখন আমরা চাইলে এখান থেকে কিন্তু বাম দিক থেকে আমরা চাইলে যেখানে আমি সেভ করতে যাই ওখানে গিয়ে ক্লিক করে এভাবে ফোল্ডারের ভিতরে ঢুকে সেভ করতে পারি। ওকে, কিন্তু সেটা অনেক সময় নেবে, প্রথমত সময় নেবে, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি প্রতিদিনই একই জায়গায় সেভ করেন তাহলে বারবার আপনার তো সেভিং লোকেশন দেখানোর প্রয়োজন নেই, ঠিক কি না? তো চাইলে আমরা এভাবে ডিফল্ট লোকেশন সেট করে রাখতে পারি। ওকে, আচ্ছা, তো আজকে আমরা আরো কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি। ফর এক্সাম্পল আমরা একটু আলোচনা করি যে কিভাবে অটো ফিল করা যায়, কিভাবে অটো ফিট, আমি একটু লিখি আমরা কি কি করব। অটো ফিল করব, অটো ফিল, এন্ড দেন আমরা করব অটো ফিট করব, আমরা অটো ফিট, সরি অটো ফিট করব, ঠিক আছে। তারপর আমরা ম্যানুয়াল অ্যাডজাস্টিং করব, ম্যানুয়ালি কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এন্ড দেন আমরা করব হচ্ছে, আচ্ছা এখানটাতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, দেখেন আমি এখানে C3 তে লিখলাম ম্যানুয়াল অ্যাডজাস্ট, এটা যদি আমি বাইরে আসি একটু খেয়াল করেন, এটা মনে হবে যে আমি আসলে দুইটা সেলের মধ্যে লিখেছি, আসলে কিন্তু তা না, আমি কিন্তু একটা সেলেই লিখেছি। দেখেন আমি যদি C3 তে যাই যেখানে আমি লিখেছি, ফর্মুলা বারে ম্যানুয়াল অ্যাডজাস্ট কথাটা কিন্তু শো করছে, কিন্তু যদি আমি D3 তে যাই দেখেন ফর্মুলা বার কিন্তু কিছু শো করছে না। ওকে, সো আপনি এরকম দেখে যদি মনে করেন যে আসলে দুইটা সেলের মধ্যে এটা লেখা হয়েছে, আসলে কিন্তু তা না, এটা লেখা হয়েছে একটাতেই। ওকে, আচ্ছা, তো এটাই আমরা দেখব অটোফিল, অটোফিট এবং ম্যানুয়াল অ্যাডজাস্ট কিভাবে করতে হয়। এছাড়া আমরা দেখব যে কিভাবে কুইক টেক্সট টাইপ করা যায়, কুইক টেক্সট কিভাবে টাইপ করা যায়, দ্রুতভাবে কিভাবে আমরা টেক্সট টাইপ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি অটোফিল, নাকি অটোফিল মানে কি? অটোফিল হচ্ছে যে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা এখানে E3 তে লিখলাম জানুয়ারি, ওকে, সো আমি চাচ্ছি নিচে নিচে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এভাবে ডিসেম্বর পর্যন্ত লিখব। তো আমি এভাবে যদি প্রত্যেকটা লিখতে হয় আমাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইট উইল টেক টাইম, অনেক সময় নেবে, ঠিক কি না? কিন্তু আমরা অটোফিল আমাদেরকে এইরকম একটা সুবিধা দিচ্ছে যে আমরা জানুয়ারি লিখে যদি এটাকে ফিল করি, অটোফিল করি, তাহলে ডিসেম্বর পর্যন্ত অটোমেটিক্যালি এটা ফিল হয়ে যাবে, আমাকে আর টাইপ করতে হবে না। ওকে, তো তার জন্য অটোফিল করার জন্য কি করতে হবে, একটু খুব কেয়ারফুলি দেখেন অটোফিলটা আমরা কিভাবে করি। আমরা প্রথমে সেলটাতে যাব, যে সেলটাতে যাব সেই সেলটার ভেতরে ঢুকবো না, কিন্তু বাইরে থাকবো। ভেতরে ঢোকা মানে হচ্ছে ডাবল ক্লিক করলে ব্লিঙ্ক করবে, এরকম অবস্থায় না, আমরা সিম্পলি ক্লিক করব, ব্লিঙ্ক করা মানে ব্লিঙ্ক করবে এরকম অবস্থা না, সিম্পলি ওটার উপর আমরা ক্লিক করব, ডাবল ক্লিক না, সিঙ্গেল ক্লিক। এন্ড দেন দেখবেন যে আপনার চারিদিকে একটা বর্ডার চলে আসছে, ব্ল্যাক বর্ডার। ওকে, ওই বর্ডারের রাইট লোয়ার কর্নারে, হ্যাঁ লোয়ার রাইট যেটা আর কি, লোয়ার রাইট কর্নারে দেখবেন যে একটু ভাঙার মতো আছে, মানে একটু আলাদা, এটা লোয়ার রাইট কর্নারটা। ঠিক ওই জায়গাটাতে যদি আপনি মাউসটাকে নিয়ে যান দেখবেন আপনার মাউসটা পরিবর্তন হয়ে একটা প্লাস সাইন চলে আসবে, ঠিক আছে। এই অবস্থায় ক্লিক করে ধরে রেখে
আস্তে আস্তে একটু নিচের দিকে নামান, দেখেন যে নিচে একটু নামাচ্ছি, আমি কিন্তু ছাড়িনি, মাউস রিলিজ করিনি, নামাচ্ছি একটু একটু করে, দেখেন পাশে দেখাচ্ছে ফেব্রুয়ারি, আরেকটু নামালাম, দেখেন পাশে দেখাচ্ছে মার্চ, আরেকটু এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এন্ড দেন ডিসেম্বর। ওকে, এই পর্যন্ত এসে আমি ছেড়ে দিতে পারি। আর আপনি যদি চান যে না নিচে আরো যেতে থাকবে এরকম, আবার জানুয়ারি আবার ফেব্রুয়ারি, তাহলে আরো নিচে নামাতে থাকবেন। বা আপনি যদি চান যে না এটা এটা জুন পর্যন্ত থাকবে, তাহলে জুন পর্যন্ত রেখে ছেড়ে দেবেন। ওকে, সো আপনি ঠিক যতটুক পর্যন্ত চান ততটুক পর্যন্ত মাউসটাকে আপনাকে ক্লিক করে ধরে রাখতে হবে, ছাড়বেন না। যেখানে গিয়ে আপনি মনে করবেন যে না এই পর্যন্ত আমি চাই, ঠিক সেখানে গিয়েই মাউসটাকে রিলিজ করবেন। ওকে, দেখেন আমি রিলিজ করে দিচ্ছি, জুন পর্যন্ত আসলো। ঠিক আছে, এগেইন আমি যদি এখান থেকে চাই অটো ফিল করতে, এগেইন আমি এটাকে নিচে ডিসেম্বর পর্যন্ত আবার নিয়ে ছেড়ে দিতে পারি। ঠিক আছে, বোঝা গেল? ওকে, আমরা চাইলে সে আমি এখানে লিখলাম সানডে, ঠিক আছে, তো আমরা চাইলে এটাকেও অটোফিল করতে পারি। আচ্ছা, তো ওটা আমরা কি নিচে নিচে করেছি, এবার আমরা এটাকে পাশাপাশি করি, পাশাপাশিও করব আমরা, আবার চাইলে আপনি উপরেও করতে পারেন, বামেও করতে পারেন, সব দিকেই করা যায়, কোনো সমস্যা নেই। সো আমি এটাকে আবারও কর্নারে গেলাম, এন্ড দেন ক্লিক করে ধরে রেখে ডান দিকে দেখেন মানডে আসছে, টুইসডে আসছে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এভাবে আপনি যত দূর পর্যন্ত নিতে চান, স্যাটারডে পর্যন্ত নিয়ে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এবার মনে করেন আমি চাচ্ছি এরকম যে ঢাকা লিখলাম, ঢাকা লিখে আমি যদি টান দিই যেন বিভিন্ন বিভাগের নামগুলো চলে আসে, ঢাকার পরে টান দিলাম ঢাকা, আরে কি ব্যাপার, ঢাকাই তো আছে, শুধু ছেড়ে দিলাম ঢাকা, সব ঢাকা। হ্যাঁ হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি যে এটা কেন জানুয়ারি ফেব্রুয়ারি এসেছে এবং কেন সানডে মানডে এসেছে এবং কেন ঢাকার পরে সবগুলো বিভাগ আসেনি, এর কারণ হচ্ছে এক্সেলের যে ডেটাবেসটা আছে তার ডেটাবেসের মধ্যে জানুয়ারি এবং সানডের কথা লেখা আছে, কিন্তু ঢাকার কথা লেখা নেই। আমরা চাইলে এরকম একটা কাস্টম লিস্ট আমরাও তৈরি করতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? আপনি প্রতিনিয়ত এক্সেল নিয়ে কাজ করেন এবং আপনার মনে হলো যে আমি বিভাগের নামগুলোকে এভাবে অটো ফিল করে আমি নিয়ে আসবো, আমি প্রত্যেকবার টাইপ করতে পারবো না, আমি একটু অলস, নাকি না অলস না, ঠিক মানে টাইম সেভ করবো আমি, ঠিক কিনা? আমার অনেক কাজ, আমি খুব ব্যস্ত মানুষ, হেভি বিজি মানুষ আমি, সো আই ওয়ান্ট টু সেভ মাই টাইম। সো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ফাইলে যাব, এন্ড দেন আমরা অপশনসে যাব। ওকে, অপশনসে গিয়ে আমরা এখানে ফর্মুলা প্রুফিং, আচ্ছা আমি একটু দাঁড়ান, একটু দেখে নিই, সেভ ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্সড, না 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 না, হ্যাঁ কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্টটা কোথায় আছে? আচ্ছা, এইটা এত দূরে নিয়ে রাখছে। ওকে, সো অ্যাডভান্সডে যদি আমরা যাই, আমরা ডান দিকে দেখব নিচের দিকে এডিট কাস্টম লিস্ট বলে একটা কথা আছে, এডিট কাস্টম লিস্ট। ওখানে আমরা যদি ক্লিক করে আমরা দেখতে পাবো যে এখানে সানডে মানডে আছে, তারপরে সান মন টুই এভাবেও আছে, মানে আপনি যদি শুধু সান লিখে অটোফিল করতেন তাহলে এটা সান মন টুই এভাবে আসতো, অ্যান্ড দেন জেন ফেব মার এভাবেও আসে, অথবা জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি একটা নতুন লিস্ট তৈরি করবো আমাদের মতো, নাকি? সো ইউ আর গোয়িং টু দ্য নিউ লিস্ট অপশন, দেখেন নিউ লিস্টে যখন আমরা যাচ্ছি ডান দিকে একটা কার্সর ব্লিঙ্ক করছে। ওকে, সো আমি এখানে লিখলাম সে আমাদের এখানে রাউন্ড 28 সিএফ ব্যাচে যে স্টুডেন্টগুলো আছে তাদের নাম আমরা লিখি। সর্বপ্রথম আমাদের সুমন, কমা কমা দিয়ে স্পেস দিয়ে পরের নামটা কেমন, হাসান আছে, তারপরে কমা, তারপরে আছে আমাদের মাসুদ আছে, তারপরে আছে আমাদের আব্বাস, তারপরে আছে আমাদের সুলতান, তারপরে আছে আমাদের জাহিদ, তারপরে আছে আমাদের
কি নাম যেন, মানিক, মানিক আছে, তারপরে মুহিব আছে, and then রাজীব আছে, and then কামাল আছে, and then জাকির আছে, and then মাইন আছে, then জয় আছে, and then সাইফুল আছে। সো অলমোস্ট আমি আপনাদের সবার নাম মুখস্থ করতে পেরেছি তো? ওকে, সো সাইফুল এই ওকে। সো আমরা এখানে তারপর ডান দিকে কি বলবো, অ্যাড, অ্যাড করলাম, দেখেন একটা নতুন এন্ট্রি হয়ে গেছে, কেমন? ওকে, এন্ড দেন ওকে করে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, দ্যাটস ইট। সো আমরা যদি এখন এখানে লিখিছে, আপনি যে কোনো একটা নাম থেকে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা সুমন থেকে শুরু করেছি বলে সুমন লিখতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই। সে আমি শুরু করলাম কামাল দিয়ে, ওকে। সো কামাল দিয়ে যখন শুরু করব তখন অবভিয়াসলি কামালের পরেরটা থেকে শুরু হবে, মানে ওই লিস্টে কামালের পরে যেটা ছিল। সো এখন আমরা যে অটোফিল করি, কামালের পরে আসছে জাকির, এন্ড দেন মাইন, দেন জয়, দেন সাইফুল, দেন আসছে হচ্ছে এবার আসছে সুমন, সাইফুল শেষ, সুমন আসলো, তারপর সুমনের পরে হাসান, ঠিক আছে, ছেড়ে দিলাম। দেখেন ঠিক একইভাবে আমরা যদি আরেকটু নিচে নামাই, সুলতান, জাহিদ, মানিক, মুহিব, রাজীব, এই তো কামাল পর্যন্ত শেষ, তো রাজীব পর্যন্ত শেষ, এই হয়ে গেল, ঠিক আছে, ওকে। সো দিস ইজ কল অটো ফিল, অটো ফিল। আচ্ছা, আমরা কামাল, জাকির যে নামগুলো লিখেছি আমরা চাচ্ছি এগুলোকে নাম্বারিং করব, এবং সেটাও আমরা চাচ্ছি অটো ফিলের মাধ্যমে করব, ঠিক আছে। তো অটো ফিলের মাধ্যমে যদি আমরা করি, দেখেন আমি এখানে 1 দিলাম, 1 দিয়ে একটু খেয়াল করেন নামের ক্ষেত্রে এবং নাম্বারের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। যখন আপনি 1 দিবেন, 1 দিয়ে যখন আপনি অটো ফিল করবেন তখন সবগুলো কিন্তু 1ই হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা 1 এর পরে 2 লিখবো, সিরিজটা লিখবো, যে 1 এর পরে 2, 2 এর পরে 3 এইভাবে যাবে, কেমন সিকোয়েন্সটা। তো 1 এর পরে 2, তো তখন কি করব, 1 এবং 2 দুইটাকে সিলেক্ট করব একসাথে, কেমন? দুইটাকে একসাথে কিভাবে সিলেক্ট করতে জানি তো আমরা, কন্ট্রোল চেপে ধরে করব। তারপরে আমরা না এইভাবে না, সরি কন্ট্রোল চেপে না, আপনি এইভাবে সিলেক্ট করবেন, আপনি ওর উপরে মাউসটাকে নেবেন, একটা থিক মোটা একটা যোগ চিহ্ন আসবে, ওটাকে ধরে ক্লিক করে নিচে নামাবেন, কেন এইভাবে সিলেক্টটা হবে, ঠিক আছে। দেখবেন যে দুইটা সেলের চারিদিকে বাউন্ডারি, ওকে, এন্ড দেন কর্নারে গিয়ে ওই আগের মতো অটোফিল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাজীব পর্যন্ত এসে ছেড়ে দিলাম, দেখেন 14টাই আসছে। সো ইউ গাইজ আর 14, দ্যাটস 14, ওকে। আমার কিন্তু হাতে আর টাইপ করতে হলো না যে 14, 1 2 3 4 5। সো ডোন্ট ইউ গাইজ থিঙ্ক এক্সেল ইজ ভেরি ইন্টারেস্টিং? ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং, অ্যান্ড অবভিয়াসলি আমাদের অনেক টাইম সেভ করে দেয়, ওকে। নাও আমরা যদি এমন চাই যে আমরা 2 4 6 8 10 এভাবে আসবে, কিংবা 1 3 5 7 9 এভাবে আসবে, তো ঠিক তেমনি ভাবে আমরা 2 তারপরেরটা লিখবো 4, এখানে আমি লিখলাম হচ্ছে 1, তারপরটা লিখলাম হচ্ছে 3, এখানে আমি লিখলাম 5, তারপরটা লিখলাম 10, ওকে। সো নাও আমরা যদি এটাকে সিলেক্ট করি, 2 এবং 4 কে এইভাবে সিলেক্ট করি, এন্ড দেন এটাকে যদি আমরা নিচে নামাই, তাহলে আমরা দেখবো যে এটা ওই সিরিজ আকারে আসছে, 2 4 6 8 এভাবে জোড় সংখ্যাগুলো, কেমন? ঠিক তেমনি ভাবে আমরা যদি বিজোড় সংখ্যার সিরিয়াল করতে চাই, এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এন্ড দেন আমার যদি এরকম প্রয়োজন হয় যে 5 এর পরে 10, 10 এর পরে 15, এরকম 5 5 গ্র্যাপ থাকবে, ঠিক আমরা আগে এইভাবে লিখে তারপরে অটোফিল করে নেব, ঠিক আছে, ওকে, রাইট। সো আমরা যদি চাই যে কামাল কথাটাই আমি প্রত্যেকটা সেলে লিখবো, আমি এখানে লিখলাম কামাল, কেমন? কামাল কথাটাই আমার প্রত্যেকটা সেলে চলে আসবে, আমি বারবার লিখতে চাই না, প্রত্যেকটা সেলে কামাল আসবে, ওই অটোফিল হবে না, কারণ কামাল দিয়ে একটা সিরিজ অলরেডি আছে। তাহলে আমি কি করতে পারি এখন? আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখানে এই পুরোটাকে আমি ডিলিট করে নিই, আমি এখানে লিখলাম হচ্ছে সে এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, এই এতটুকুর মধ্যে পুরোটাতে কি আসবে, কামাল, এন্ড দেন আমি লিখলাম কামাল, দেখেন প্রথমটা লিখলাম কামাল, কেমন? তারপরে আমরা কন্ট্রোল এন্টার ব্যবহার করব, কন্ট্রোল এন্টার, দেখবেন পুরো যতটুকু আপনি সিলেক্ট করেছেন ততটুকুতে কামাল চলে আসছে।
ঠিক আছে। সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফিল, হ্যাঁ, বিভিন্ন ধরনের অটোফিল অপশন, যেগুলো দিয়ে আমরা খুব দ্রুত আমাদের এক্সেলের কাজ করতে পারি। ওকে, আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল আমি শীট 2 তে যাচ্ছি। শীট 2 তে এখানে গিয়ে আমি টাইপ করলাম সে সুগার, রাইস, লেন্টিল। ওকে, সো আপনি নিচে চাচ্ছেন যে সুগার আবার লিখবেন। ওকে, তো তার জন্য আপনি সিম্পলি এস প্রেস করেন, দেখেন এস প্রেস করলে সুগারটা চলে আসছে, কি এন্টার হয়ে গেল সুগার। আপনি জানছেন রাইস আবার লিখবেন, সিম্পলি আর, রাইস চলে আসলো। আপনি চাচ্ছেন লেন্টিল আবার লিখবেন, এল চলে আসলো। ওকে, সো এইভাবে আমরা চাইলে এক্সেলে ডেটাকে খুব দ্রুত টাইপ করতে পারি, কেমন? আচ্ছা, তো আমরা তাহলে কি কি বলছিলাম, আমরা অটোফিল দেখবো, আমরা অটোফিট দেখবো এবং ম্যানুয়াল অ্যাডজাস্ট দেখবো, কেমন? আচ্ছা, তো একটু খেয়াল করেন আমাদের এখানে যে অটোফিল কথাটা লিখেছি আমরা এই কলামটাতে, এখানে অটোফিল লেখার পরে কিন্তু অনেকটুকু জায়গা রয়ে গেছে খালি, ডান দিকে অনেকটুকু জায়গা খালি রয়ে গেছে। অটোফিটের ক্ষেত্রেও তাই। আবার ম্যানুয়াল অ্যাডজাস্টে দেখতে পাচ্ছি যে লেখাটা বড় হয়ে যাওয়ার কারণে পরের সেলেও সেটা চলে গেছে, ঠিক কি না? তো এই জিনিসগুলোই আমরা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের মতো করে। কিরকম? যদি আমরা প্রথমে অটোফিটের কথা বলি, তাহলে আমরা যেটা করব, অটোফিটের জন্য দুটা কলামের মাঝখানে, কলাম হেডিং গুলোর মাঝখানে যাবেন, যেখানে লাইনটা আছে, বর্ডার, দুটা কলামের যে বর্ডারটা থাকে, কলাম হেডিং এর মাঝখানে যাব, দেখবেন সে অ্যারোটা চেঞ্জ হয়ে যাবে, একটা প্লাস সাইনের মতো চলে আসবে, কেমন? এন্ড দেন ডাবল ক্লিক করলে দেখবেন যে ঠিক যতটুকু টেক্সট ততটুকু পর্যন্ত বর্ডারটা সরে গেছে, কেমন? ঠিক এখানেও তাই, ডাবল ক্লিক করেন, দেখেন এখানে নিচে একটা কুইক টেক্সট টাইপ আছে যেটা বড়, যার কারণে এটা আরো জায়গা সরে ডানে চলে গেল। ঠিক আমরা যদি ম্যানুয়াল অ্যাডজাস্টে যাই, সি এবং ডি তে ডাবল ক্লিক করি, দেখবো আমরা ম্যানুয়াল অ্যাডজাস্টের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে সে ডানে চলে গেল। ওকে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই এবং এফ এর মাঝখানে যদি আমরা ডাবল ক্লিক করি, যতটুকু দরকার ততটুকু সে নিয়ে নিল। ওকে, সো দিস ইজ কল অটো ফিট। আর ম্যানুয়াল অ্যাডজাস্ট হচ্ছে আপনি নিজের মতো করে মাঝখানে এভাবে নিয়ে ডাবল ক্লিক না করে সিম্পলি ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করতে পারেন আপনার মতো করে। আমি এটাকে টেনে ছোট করে দিলাম, বা আমি এটাকে টেনে বড় করে দিলাম, কি? ওকে, এছাড়াও আমরা আরেকভাবে রো এর সাইজ বা কলামের সাইজ পরিবর্তন করতে পারি। কিভাবে? আপনি যে কলামটা সাইজ পরিবর্তন করতে চান ওই কলামটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, কেমন? রাইট ক্লিক করলে দেখবেন যে নিচে একটা অপশন পেয়ে যাব, কলাম উইডথ। কলামের উইডথ কত হবে? পাশে উইডথ মানে কি? প্রশস্ততা। তো কতটুকু হবে ওই কলাম উইডথ? আমি এখানে লিখলাম, সে এখানে দেখাচ্ছে 17.14, আমি এখানে দিলাম সে 15, দিয়ে বললাম ওকে, দেখেন 15 হয়ে গেছে, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে রো কে যদি আমরা বড় করতে চাই, রোটাকে সিলেক্ট করে নেব, 3 নাম্বার রোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে বললাম রো হাইট। কলামের ক্ষেত্রে এসেছিল উইডথ, রো এর ক্ষেত্রে এসেছে হাইট, ক্লিক করলাম হাইটে। নাও দেখেন এখানে দেখাচ্ছে 20.25 দেখাচ্ছে রো হাইটটা, আমি এটাকে করলাম হচ্ছে সে 50 করে দিলাম, 50, এন্টার। দেখেন অনেক বড় হয়ে গেল হাইটটা। রোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রো হাইট ক্লিক করব, এন্ড দেন এখানে টাইপ করে দেব কতটুকু চাই আমরা হাইট, ঠিক আছে? আমরা ম্যানুয়ালি যেমন কলামকে কমাতে বাড়াতে পারি, ঠিক রো কেও আমরা চাইলে ম্যানুয়ালি ওই দুইটা রো এর মাঝখানে, নাম্বারগুলোর মাঝখানে কার্সরটাকে ক্লিক করে ধরে রেখে আমাদের মতো করে এটাকে ছোট বড় করতে পারি ম্যানুয়ালি, ঠিক আছে? সো এই পর্যন্ত কি মোটামুটি বোঝা গেল তো? আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে কিভাবে
কিভাবে আমরা কপি করার সময় ট্রান্সপোজ অপশনটা, পেস্ট করার সময় ট্রান্সপোজ অপশনটা কিভাবে ব্যবহার করতে পারি আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন এখানে দেখেন, আমরা যদি দেখি যে এখানে একটা লিস্ট আছে সুগার রাইস লেন্টিল, সুগার রাইস লেন্টিল, এটা আছে কিভাবে রো, মানে প্রত্যেকটা রোতে আমরা দেখতে পাচ্ছি একটা করে আইটেম দেখাচ্ছে। আমি চাচ্ছি যে না, এটা কলাম ওয়াইজ দেখাবে। কেমন, কোথায় কলাম ওয়াইজ আছে? এটা রো ওয়াইজ আছে। কেমন, আমরা চাচ্ছি যে এই সুগার রাইসটা যাবে পরের কলামে, লেন্টিলটা যাবে পরের কলামে, এভাবে প্রত্যেকটা কলাম ওয়াইজ দেখাবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে যখন কপি করব, দেখেন কপি করে আমি যখন পেস্ট করব তখন এটা কিন্তু যেভাবে আছে এভাবেই আসবে নরমালি, ঠিক কি না? তো আমি চাচ্ছি যে না, এটা কলাম ওয়াইজ যেন দেখায়। তো তার জন্য আমরা রাইট ক্লিক করব, যেখানে আমরা পেস্ট করতে চাই সেখানে রাইট ক্লিক করে বলবো পেস্ট। কিন্তু আমরা পেস্ট সরাসরি পেস্ট করে দেব না, আমরা পেস্টের বিভিন্ন অপশন আছে, এর মধ্যে পেস্ট স্পেশাল বলে একটা কথা আছে। কেমন, পেস্ট স্পেশাল পেয়েছেন? পেস্ট স্পেশালি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এখানে এই পেস্ট স্পেশাল বক্সটা চলে আসবে। নিচে দেখবেন ট্রান্সপোজ বলে একটা কথা আছে, ট্রান্সপোজ ক্লিক করে ওকে দিবেন, দেখবেন যে এটা পাশাপাশি কলাম ওয়াইজ পেস্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এবার আমরা একটু দেখি কিভাবে ফাইন্ড করতে হয়, রিপ্লেস করতে হয়, যেটা আমরা আমাদের ওয়ার্ডেও দেখেছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডে। ফর এক্সাম্পল আমরা যাচ্ছি সুগারটাকে চেঞ্জ করে, এখানে দুইটা সুগার দেখতে পাচ্ছি বা এখানে একটা আছে সুগার, সবগুলো সুগার চেঞ্জ হয়ে মনে করেন এটাকে আমরা করে ফেলবো, কি করব, সুগার চেঞ্জ করে সল্ট। ওকে, তো তার জন্য আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, Ctrl+H রিপ্লেসের জন্য, অথবা আমরা হোম ট্যাবে দেখতে পাবো যে আমাদের ডান দিকে যে এডিটিং সেকশনটা আছে, এডিটিং গ্রুপটাতেও কিন্তু আমার এই ফাইন্ড, রিপ্লেস এই অপশনগুলো আছে, ঠিক কি না? তো আমরা এখানে মনে করেন রিপ্লেসে ক্লিক করলাম, দেন ওখানে আমাকে বলছে ফাইন্ড হোয়াট, কি ফাইন্ড করতে আমি চাই। আমি এখানে যদি অ্যারোতে ক্লিক করি বা আমরা এখানে চাইলে অপশনসে গিয়ে এখানে ফাইন্ড হোয়াটে লিখতে পারি যে কি, সুগার, and replace with কি দিয়ে রিপ্লেস হবে, সল্ট। and then আমার কাছে অপশন আছে যে আমি কি একটা একটা করে রিপ্লেস করব নাকি আমি সবগুলো একসাথে রিপ্লেস করব। সো যদি আমরা চাই যে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে, আমরা সিম্পলি এখানে রিপ্লেস অল এ ক্লিক করে দেব, রিপ্লেস অল ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা সুগার এখন সল্ট হয়ে গেছে। কেমন, সল্ট সল্ট সল্ট। So this is a very quick way to replace all text, যেটা আপনি রিপ্লেস করতে চান সেটাকে খুব দ্রুত আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন রিপ্লেস অল এর মাধ্যমে। अगेन রিপ্লেস অপশনটা আপনাকে যেটা যেটা আপনি পরিবর্তন করতে চান, ফর एग्जांपल 10টার মধ্যে হয়তো আপনি 3টা পরিবর্তন করতে যাচ্ছেন, বাকিগুলো চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমরা শুধু রিপ্লেস অপশনটা ব্যবহার করতে পারবো। তাহলে রিপ্লেস এবং রিপ্লেস অল এর মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ওকে, সো এছাড়া আমাদের কাছে আরো কিছু অপশনস আছে, সেগুলো হচ্ছে যে কিভাবে ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, এগুলো অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ডিসকাস করেছি। সো আপনাদের নিশ্চয়ই এগুলোতে প্রবলেম থাকার কথা না, ঠিক কি না? আমি সল্টটাকে যদি কালার করতে চাই, রেড কালার, সল্টকে সিলেক্ট করব, এখানে উপরে ফন্ট সেকশনে কালারের অপশন আছেই। আমরা এখানে যদি এই আইকনটাতে ক্লিক করি, দেখবো এখানে বিভিন্ন রকমের কালার আছে, আমি যেই কালারটা করতে চাই সেই কালারটা সিলেক্ট করে দেব। এন্ড দেন যদি এটাকে আমরা যদি বোল্ড করতে চাই, বোল্ড করলাম। আমি যদি এটার ফন্টটাকে চেঞ্জ করে অন্য কোনো ফন্ট করতে চাই, সে ফর एग्जांपल আমি এখান থেকে করছি ক্যালিব্রি করলাম। এন্ড দেন এটাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, উই হ্যাভ অপশন আন্ডারলাইন, ইটালিক করতে চাই, ইটালিক আছে, ঠিক কি না? আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, হ্যাঁ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করলাম একটা। ওকে, আর এছাড়া আমাদের কাছে রিসার্চের অপশন আছে। রিসার্চ অপশনটাও আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, রিসার্চ অপশন দিয়ে কি করা হয়। আমরা মূলত ওটা দিয়ে
সিনোনিমস বের করি যে এই ওয়ার্ডটার সিনোনিমস কি কি হতে পারে, কেমন? তো রিসার্চ অপশনটা আমাদের কোথায় ছিল? রিভিউ। রিভিউ ট্যাবে গেলে আমরা প্রুফিং সেকশনে রিসার্চটা পেয়ে যাব। ক্লিক করলে দেখেন এখানে রিসার্চ বক্সটা চলে আসছে। আমি যদি এখানে সার্চ ফরের জায়গায় লিখি সল্ট, সল্ট লিখে আমি যদি এন্টার প্রেস করি, তো দেখেন সল্টের এগেইনস্টে কি কি হতে পারে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। যেমন সল্টের ড্রাই উইট, ড্রাই উইট বলছে, ঠিক আছে? এখানে একটা অপশন আছে ফ্রেন্ডস এর, আমরা যদি এখান থেকে রেফারেন্স বুকে যাই, ফ্রেন্ডস, তো আর্টিকেল, তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, আমাদের সিনোনিমস গুলো দেখে নিতে পারি। বা রাইসের কি কি সিনোনিমস আছে আমি যদি দেখতে চাই, রাইস, রাইস আছে, তারপরে আপনার রেইস বলে একটা আছে, সার্ভিস, সি ফুড, এরকম কিছু একটা, আই ডোন্ট নো, লটস অফ থিংস। ওকে, আচ্ছা আর কি আছে, স্পেলিং, স্পেলিং এন্ড গ্রামার চেক মনে আছে নিশ্চয়ই আপনাদের। আমি সল্টটাকে সল্ট না লিখে সে সল্টটাকে লিখছি সল্ক, এরকম কিছু একটা। বা রাইসটাকে রাইস না লিখে আমি লিখছি হচ্ছে RICL, এরকম কিছু একটা, কেমন? তো এর জন্য আমরা কোথায় যাব? এই যে রিভিউতেই আছে আমাদের স্পেলিং এন্ড গ্রামার, কেমন? তো এখানে দেখেন আপনার একটাও কিন্তু ভুল হচ্ছে না, তার মানে কি স্পেলিংটা অপশনটা নেই নাকি আনচেক করা আছে? তাহলে একটু দেখে আসি আমরা, ফাইল, অপশনস, প্রুফিং, এন্ড দেন এখানে আছে, এখানে নেই, অ্যাডভান্সড, এক একটা জায়গায় এক এক জায়গায় থাকে আর কি, ওয়ার্ডে এক জায়গায় থাকে, এক্সেলেও যে সে একই জায়গায় থাকবে এমন কোনো কথা নেই, বাট অবশ্যই আছে, তাই না? নর্মালি তো প্রুফিং এই থাকে, চেঞ্জ হাউ এক্সেল কারেকশন ফর্মুলাস টেক্সট অ্যাজ ইউ টাইপ, অটো কারেক্ট অপশন, শো অটো কারেক্ট অপশনস বাটন, অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ, actions, enable additional actions, right click menu, math auto correct show auto correct options. Custom dictionary, all language, I don't know. আচ্ছা এটা আমরা একটু পরে দেখে নেব কোথায় আছে। তো আর কি করা যায়, ডিফাইনিং এক্সেল টেবিলস, আপনি চাইলে কিভাবে এক্সেলের ডেটাগুলো নিয়ে একটা টেবিল তৈরি করতে পারেন, কেমন? তো তার জন্য আমরা আগে কিছু আইটেমস এখানে টাইপ করে নিই। ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম ঢাকা, অ্যান্ড দেন যেহেতু আমাদের ঢাকার সিরিজ আছে ঢাকা সিরিজ না, ঢাকা সিরিজ তো নাই, আমরা সুমন লিখতে পারি নাকি? সুমন লিখে আমরা কয়েকজনের নাম নিয়ে নিলাম, অ্যান্ড দেন এখানে আমরা লিখলাম যে সেইখানে লিখলাম বাংলা, এখানে লিখলাম ম্যাথ, হ্যাঁ এখানে লিখলাম সে ICT,
বাংলা লিখলাম সুমন সে পেল হচ্ছে 80, হাসান 85, মাসুদ 80, আব্বাস 85, সুলতান 90, এরকম কিছু একটা। ম্যাথে সে 90, 85, 90, 75, 80 এরকম কিছু একটা। আইসিটিতে সে 90, অল 90 আইসিটিতে সব 90 পেয়েছে। এটা আমার সাবজেক্ট, তাহলে এটা তো কম দেয়া যাবে না। ওকে, সো আমরা চাইলে এই যতটুকু এরিয়া আমরা তৈরি করেছি, যতটুকু এরিয়া ততটুকু এরিয়া নিয়ে চাইলে আমরা কি করতে পারি, আমরা একটা টেবিল তৈরি করতে পারি। কেমন? তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নেব এন্ড হোম ট্যাবে আমরা দেখবো যে এখানে স্টাইলস সেকশনে স্টাইল যে গ্রুপটা আছে ওখানে দেখবেন যে ফরম্যাট অ্যাজ টেবিল বলে একটা কথা আছে, ফরম্যাট অ্যাজ টেবিল। এবং এখানে বিভিন্ন টেবিলের ডিজাইন আছে, যেটা আপনার কাছে খুব ভালো লাগবে সেরকম একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে ডার্ক সেকশনটাতে আমি এখান থেকে উপরের থেকে থার্ড যেটা আছে ডিজাইনটা, এই ডিজাইনটা চুজ করলাম। এন্ড দেন সে আমাকে বলছে কতটুকু এরিয়া নিয়ে হবে, মানে ওই এরিয়াটা দেখাচ্ছে যে হোয়ার ইজ দ্য ডেটা ফর ইউর টেবল। সো এই এরিয়াটা দেখাচ্ছে। এন্ড দেন ওকে যদি আমরা দেই, বা এখানে যদি আপনি এই টিকটা দেন যে মাই টেবিল হ্যাজ হেডার্স এন্ড দেন ওকে দেন, দেখবেন যে আপনার এটা এই যে প্রথমটা দেখাচ্ছে কলাম 1, তারপরটা সুমন, তারপরটা হাসান, তারপরটা মাসুদ, আব্বাস, সুলতান, এভাবে দেখাবে। ওকে, এন্ড দেন আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো। এন্ড দেন এখানে আমার মার্কসগুলো। ওকে, সুমনের এগেইনস্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যারো আছে, ওখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে সুমনের এগেইনস্টে কি কি আছে। আপনি চাইলে এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংও করতে পারেন। সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, আরেকটা হচ্ছে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হবে, আগে লার্জটা যাবে, পরেরটাতে ক্লিক করলে লার্জেস্ট টু স্মলেস্ট, আগে বড়টা আসবে। কেমন? এই যে দেখেন আগে 90 আসছে, তারপর 90 আসছে, তারপর 80, এরকম আর কি। ওকে, সো এইভাবে চাইলে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। এবং টেবিল ডিজাইন চাইলে আমরা এখান থেকে টেবিলের মধ্যে অ্যাসাইন করতে পারি। আচ্ছা, এখানে আপনি যতটুকু এরিয়ার উপরে টেবিল ক্রিয়েট করতে চান ততটুকু এরিয়াটাকে সিলেক্ট করে নেবেন। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করছি, আমাদের মাইন্ড বুঝতে পারেনি, আমরা আবার ব্যাক করেছি। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, এইটুকু এরিয়াকে, যতটুকু এরিয়ার উপরে টেবিল ক্রিয়েট করতে চাই ততটুকু এরিয়া সিলেক্ট করে হোম ট্যাবের মধ্যে কোথায় আছে এটা, স্টাইলস গ্রুপে। স্টাইলস গ্রুপে গিয়ে ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে গিয়ে আমি একটা স্টাইল চুজ করলাম। এবার আমি আরেকটা চুজ করছি, অন্য একটা স্টাইল। এখন সে আমাকে বলছে এই ডায়লগ বক্স থেকে যে কতটুকু রেঞ্জ নিয়ে এটা হবে। রেঞ্জটা অটোমেটিক্যালি চলে আসছে যেহেতু আমরা এটা সিলেক্ট করেছি। আপনি যদি মনে করেন যে না আমি আরো বাড়াবো, তো চাইলে আপনি এখান থেকে সেটা করতে পারেন, রেঞ্জটাকে আপনি বাড়াতে পারেন। এন্ড দেন আমি এখানে একটা হেডার দিচ্ছি, মাই টেবিল হ্যাজ হেডার্স, যেহেতু আমার এখানে আইটেম আছে, সুমন, হাসান হেডিংগুলো আছে, এই জন্য আমি এটা টিক দিয়ে বললাম ওকে। সো এই যে দেখেন এখন এগুলো এরকম টেবিল আকারে শো করছে আর কি। যদিও এক্সেল পুরোটাই একটা লার্জ টেবিল, স্টিল আপনি চাইলে এটাকে আলাদা করে টেবিল আকারে শো করাতে পারেন। ঠিক আছে, সো দ্যাট ইজ অল ফর টুডে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস থেকে আমরা মোটামুটি ক্যালকুলেশনে চলে যাব, যে কিভাবে ক্যালকুলেট করতে হয় তার একটা ছোট্ট ধারণা একটু দিয়ে দিই নাকি, ক্যালকুলেট কিভাবে করতে হয়। হ্যাঁ, মানে এটাকে কি বলে, ট্রেইলার বলা যায়, ট্রেইলার আমরা করে নিই। ওকে, সে ফর এক্সাম্পল টোটালটা আমরা বের করতে চাচ্ছি, যে টোটাল সুমন কত পেলো, হাসান টোটাল কত পেলো, মাসুদ টোটাল কত পেলো, আব্বাস টোটাল কত পেলো, এবং সুলতান টোটাল কত পেলো। কেমন? তো তার জন্য আমি সে দেখেন 80, 90 এবং 90 এই তিনটা সেলকে আমরা সিলেক্ট করলাম একসাথে। ঠিক আছে, এন্ড দেন আমরা দেখতে পাবো যে আমাদের হোম ট্যাবে ডান দিকে এডিটিং যে সেকশনটা আছে, এডিটিং সেকশন, ওর উপরে প্রথম যে আইকনটা ওটার নাম হচ্ছে অটো সাম। কেমন? এখানে যদি আমরা ক্লিক করি অটো সামে, দেখেন এটা একটা অটো সামারাইজ, দাঁড়ান এটা ফরম্যাটটা ডিফারেন্ট আছে, আমি অন্য জায়গায় একটু টাইপ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাতে একটু টাইপ করি আমি, সে ধরেন 80, 90, 100, 75, 25 এরকম কিছু একটা। কেমন? এন্ড দেন এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা বললাম অটো সাম। দেখেন এখানে 370 দেখাচ্ছে, মানে এগুলো যোগ করলে 370
হবে। ওকে, আপনি যদি চান যে না আপনি এখানে টোটালটা আনবেন না, আপনি অন্য কোথাও টোটাল আনবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অটো সামে ক্লিক করতে পারেন, কিন্তু আপনাকে রেঞ্জটা বলে দিতে হবে যে এটা কোথার থেকে কোথায় যোগটা হবে। দেখেন যখনই আমি ক্লিক করে অটো সামে ক্লিক করেছি একটা ফাংশন চলে আসছে, এই ফাংশনটার নাম হচ্ছে সাম। সাম যোগ করার ফাংশন হচ্ছে সাম, এটা আমরা আগামী ক্লাসগুলোতে আমরা শিখবো কিভাবে করতে হয়। তো এখানে সামের পরে দেখেন ব্র্যাকেট আসছে এবং ব্র্যাকেটের পরে বলছে যে এটা কোথার থেকে কোথায় হবে। তো আমি ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটটা তার মধ্যে আমি রেঞ্জটা বলে দেবো, যেমন আমাদের ডি এটা কত আছে, D6, আমি টাইপও করতে পারি, আবার আমি চাইলে এখানে ক্লিকও করতে পারি, তবে টাইপের চাইতে ক্লিক করাটাই বেটার, কারণ আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সো আমি এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি D6 চলে আসছে। এবং তারপরে আপনি একটা কোলন ইউজ করবেন, কোলন ইউজ করে আপনি পরেরটা আপনাকে টাইপ করতে হবে যে পরে লাস্ট কোথায়, মানে শেষ কোথায় পর্যন্ত যাবে, কোথার থেকে শুরু কোথায় শেষ, যেই এরিয়াটা নিয়ে সে যোগ করবে। তো এখানে আবার অটোমেটিক্যালি D6 আসছে, আমি এটাকে কেটে দিয়ে আমি শেষ সেলটাকে ক্লিক করলাম যেটা হচ্ছে D10, ঠিক আছে। তারপর আমরা D10 কে ক্লিক করে আমরা সিম্পলি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলে দেখেন এটা যোগ হয়ে 370 এখন অন্য জায়গায় দেখাচ্ছে, কেমন। কিন্তু যদি আপনি এখানেই চান যে বের করবেন, তাহলে কিন্তু আপনাকে আর এই ফর্মুলা টাইপ করতে হবে না, অটোসাম দেখেন চলে আসছে অটোমেটিক্যালি, এন্টার প্রেস করেন চলে আসছে। ওকে, অথবা আপনি এটাকে সিলেক্ট করেও অটোসামে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি ভ্যালুটা চলে আসছে। কয়েকভাবে বের করা যায়। তো এক্সেল একটা ব্যাপার আছে যেটাকে বলা হয় রিলেটিভ আর আছে অ্যাবসোলিউট রেফারেন্স, কেমন, রিলেটিভ রেফারেন্স আর একটাকে বলা হয় অ্যাবসোলিউট রেফারেন্স। তো আমরা আগামী ক্লাসগুলোতে এগুলো নিয়ে ডিসকাস করব। সো ফর টুডে দ্যাট ইজ অল গাইজ। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এক্সেল এর আরো অন্যান্য জিনিসগুলো দেখব, তার মধ্যে আমরা আগামী ক্লাসে ক্যালকুলেশনস নিয়ে আলোচনা। আই ফরগট টু সে ইউ ওয়ান থিংস, সেটা হচ্ছে যে কিভাবে ফ্রিজ করতে হয়, রো বা কলামকে কিভাবে ফ্রিজ করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিভাবে রো বা কলামকে ফ্রিজ করতে হয়। আমি একটু দেখে নিই আমাদের আজকের ক্লাসে আর কি আছে। মুভ ডাটা, ফাইন্ড এন্ড রিপ্লেস, কারেক্ট এন্ড এক্সপান্ড, ডিফাইন এক্সেল টেবলস, ফ্রিজিং রো এন্ড কলামস। ওকে, কিভাবে আমরা রো এবং কলামকে ফ্রিজ করতে পারি। তো ফ্রিজের প্রয়োজন আমাদের কখন প্রয়োজন পড়বে, ফর এক্সাম্পল আমি এখানে কলাম হেডিং দিচ্ছি ডেট, তারপরে আমি দিলাম হচ্ছে সে কনভেন্স, তারপর আমি দিলাম ফুড, তারপরে আমি দিলাম হচ্ছে সে রেন্ট, তারপরে আমি দিলাম হচ্ছে সে রিক্রিয়েশন, তারপরে টোটাল বলে একটা কলাম করলাম। ওকে, তো এখন আমি যখন লিখতে 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 দেখেন আমার কার্সরটা আমি নিচে নামাচ্ছি, রো ওয়াইজ নিচে যাচ্ছি, দেখেন আমি যখন 31-এ আসছি তখনই কিন্তু উপরে হেডিংটা চলে গেল, দেখাচ্ছে না তো হেডিং। তাহলে এখন টাইপ করব কিভাবে, কোন কলামে কি আছে আমি কিভাবে টাইপ করব, হেডিং এ তো দেখছি না, ঠিক না। তো এই জন্য আমাদের ফ্রিজিং এর প্রয়োজন আছে। ফ্রিজিং করলে আমি যতই নিচে যাই না কেন আমার হেডিং অলওয়েজ দেখাবে। ঠিক তেমনি করে আমরা চাইলে কলামকেও ফ্রিজ করতে পারি, যাতে করে আমি যতই ডানে যাই না কেন আমার ওই কলামটা যেন শো করে। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, তো একটু মনে রাখবেন, আপনি যেই রোটাকে ফ্রিজ করবেন, অ্যাকচুয়ালি যেই রোটাকে আপনি ফ্রিজ করবেন তার উপরের অংশটাই ফ্রিজ হয়ে যাবে। তার মানে যদি আমরা 4 নাম্বার রোটাকে দেখাতে চাই তাহলে আমাকে ফ্রিজ করতে হবে 5 নাম্বার রোটা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে 5 নাম্বার রোটাকে যদি আমরা ফ্রিজ করি, এখানে আমি ক্লিক করলাম 5 নাম্বার রোতে, এন্ড দেন ফ্রিজ করার জন্য আমাদেরকে যেতে হবে ভিউ ট্যাবে। কেমন? ভিউ ট্যাবে যাওয়ার পর আমরা দেখব যে এখানে আমাদের কাছে জুম সেকশনে ফ্রিজ পেইন্টস বলে একটা কথা আছে, ফ্রিজ পেইন্টস। এই ফ্রিজ পেইন্টসে যদি আমরা ক্লিক করি, প্রথম অপশনটাই আছে হচ্ছে ফ্রিজ পেইন্টস। কেমন? তো আমরা ফ্রিজ পেইন্টসে ক্লিক করলাম, দেখেন আমরা ফ্রিজ করেছি 5 নাম্বার রোটা সিলেক্ট করে। ওকে, এখন আমি নিচে যাই, আমি যতই নিচে যাব এখন
দেখেন আমি অলরেডি 100 এ চলে আসছি, স্টিল আমার উপরেরটা কিন্তু ফ্রিজ, মানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যতই নিচে যাই না কেন আমাদের কলাম হেডিং গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমার ভ্যালু এন্টার করতে কোনো সমস্যা হবে না, কারণ আমি সবসময় কিন্তু কলাম হেডিং গুলো দেখছি। আপনি কলাম হেডিং না দেখলে আপনি কোথায় কি ভ্যালু এন্টার করবেন এটা তো আন্দাজে করা যাবে না, ঠিক কি না? আচ্ছা, যদি আনফ্রিজ করতে চান একইভাবে আমরা ওই ফ্রিজ পেনে গেলে দেখবো যে আনফ্রিজ অপশনটা চলে আসবে। প্রথমটা ছিল ফ্রিজ পেন্স, এখন ফ্রিজ পেন্স করার পরে অটোমেটিক্যালি এখানে আনফ্রিজ পেন্স চলে আসছে, ক্লিক করলাম চলে গেল, আনফ্রিজ হয়ে গেল। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমি চাচ্ছি যে আমি যতই ডান দিকে যাব আমার যেন ডেট কলামটা দেখায়। কেমন? ডেট কলামটা দেখায়। তাহলে আমি কাকে ফ্রিজ করব? আমাদের বি কলামটাকে ফেস করব, কারণ আমার ডেট আছে হচ্ছে এ কলামে। সো আমরা বি কলামকে সিলেক্ট করব এন্ড দেন এখানে ফ্রিজ পেন্সে গিয়ে আমরা বলবো কি ফ্রিজ পেন্স। ওকে, দেখেন এখন আমি যতই ডান দিকে যাই আমি দেখেন অলরেডি BGBH কলামে চলে আসছি, কিন্তু স্টিল আমার ডেট কিন্তু শো করছে, ডেটটা যে কলামে আছে সেই কলাম কিন্তু শো করছে। ঠিক আছে, এগেইন আমরা যদি চাই যে ফ্রিজ পেনে গিয়ে আমরা এটাকে আনফ্রিজ করতে পারি, আনফ্রিজ করে দিলাম। ওকে, তাহলে ফ্রিজ কি বোঝা গেল তো? ফ্রিজ বা আনফ্রিজ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে ফ্রিজ করতে হয় বা আনফ্রিজ করতে হবে। আপনি বুঝতে পারবেন যখন আপনি এক্সেল নিয়ে কাজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ফ্রিজিংটা আসলে কতটা ইম্পর্টেন্ট। সো আমরা একটু ফাইনাল অপশনটা আজকে দেখে নেই, সেটা হচ্ছে যে কিভাবে কারেক্ট করা যায় কোন একটা ভুল ওয়ার্ড যদি আমরা টাইপ করি সেটাকে আমরা কিভাবে কারেক্ট করতে পারি। তো তার জন্য আমি এখানে রং ওয়ার্ড লিখেছি গুল, যেটা গুড হবে অ্যাকচুয়ালি। আর তার এগেইনস্টে আমরা এখানে আরেকটা কথা লিখতে পারি, সে কি লেখা যায়, বিউটিফুল, BAUTIFUK, বিউটিফুল লিখলাম। ওকে, সো দ্যাট ইজ এ রং ওয়ার্ড, দ্যাট ইজ অলসো এ রং ওয়ার্ড। আমরা চাচ্ছি যে এগুলোকে আমরা ঠিক করব, কেমন? তো তার জন্য আমরা রিভিউ ট্যাবে যাব এবং ওখান থেকে আমরা চলে যাব স্পেলিং অপশনটাতে, যেটাতে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও যেতে পারি চাইলে F7 ব্যবহার করে। ওকে, কিবোর্ড থেকে F7। তো দেখেন আমরা এই স্পেলিং অপশনটা পেয়ে যাব, এবং আমরা যদি স্পেলিং এখান থেকে ক্লিক করি, রিভিউ ট্যাব থেকে প্রুফিং সেকশনে স্পেলিংটাতে ক্লিক করি, তাও আমরা এই ডায়লগ বক্সটি পেয়ে যাব। এখান থেকে দেখেন গুলের এগেইনস্টে ও আমাকে সাজেস্ট করছে যে কি কি হতে পারে, যেমন গোল বলছে ঠিক হতে পারে, গুড আছে দেখতে পাচ্ছি আমরা এখানে, ঠিক হতে পারে। ওকে, সো আমি 3 নাম্বারটা চুজ করলাম গুড, এবং ডান দিকে দেখবো আমরা এখানে অপশন আছে যে চেঞ্জ, কেমন? অথবা এখানে একটা অপশন আছে অটো কারেক্ট। সো আমরা এগুলোতে চাইলে ক্লিক করতে পারি। আমি অটো কারেক্টে ক্লিক করলাম, দেখেন বলছে যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য শিট, মানে আমার ওটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে যেটাকে আমরা সিলেক্ট করেছিলাম, কিন্তু সে আমাকে বলছে যে আপনি কি শীটের আরো অন্যান্য জিনিসগুলো চেক করবেন কিনা যেগুলো ভুল থাকতে পারে। আমি বললাম ইয়েস, দেখেন ও আমাকে ওই আগেরটাতে নিয়ে গেছে, বিউটিফুল যেটা লিখেছিলাম। তো তার এগেইনস্টে কি হতে পারে, ও আমাকে সাজেস্ট করছে যে বিউটিফুল ঠিক আছে, তা আমি বললাম অটো কারেক্ট, হয়ে গেল। দ্য স্পেল চেক ইজ কমপ্লিট ফর দ্য এন্টায়ার শিট, ও আমাকে বলছে যে আর কিছু নেই এখানে চেক করার মতো, এন্ড দেন আমরা বললাম ওকে। সো এইভাবে চাইলে আমরা আমাদের একটা ডকুমেন্টকে চেক করতে পারি যে কোথাও কোনো ভুল আছে কিনা, এবং সেগুলোকে চাইলে আমরা কারেক্ট করতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী ক্লাসে আমরা ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। বাই।